চোখে দেখেন না? দিলে তো আমার ড্রেসটা নষ্ট করে। সার্ভিস বয়টি ভয়ে ততস্থ হয়ে পড়ে, মিনমিনে স্বরে বলল, সরি ম্যাম, আমি দেখতে পাইনি। নুরাইশা ওয়াশরুমের কথা জিজ্ঞেস করতেই সার্ভিস বয় ওকে রুম দেখিয়ে দেয়। নুরাইশা বিদ্যুৎ গতিতে রুমে গিয়ে ঢুকতেই দেখে ওটা একটা ফাঁকা রুম। ওর শরীর রাগে রিরি করে ওঠে। দরজার লক ঘোরাতেই ও বুঝতে পারে তা বাইরে থেকে লক করা। কতক্ষণ মোচড়ামুচড়ি করেও দরজা খুলতে পারে না নুরাইসা। কারো শীতল কণ্ঠ শুনতে পায় নুরাইসা। কেমন আছেন হোয়াইট মারমেইড? ও ফিরে তাকাতেই দেখে আজরাহান দাঁড়িয়ে। হিম হয়ে আসে নুরাইসার দেহ পিঞ্জর। হৃদযন্ত্রটা ধরাস ধরাস করে কম্পিত হতে থাকে। কেঁপে ওঠে নুরাইসা। আজরাহানের চোখ দুটোতে আগুন জ্বলজ্বল করছে। ঠোঁটে তার স্মিত হাসি। আগুন ঝরা দু চোখ যেন কেমন নেশাক্ত। গা দিয়ে বেরোচ্ছে অ্যালকোহলের বিশ্রী গন্ধ। নুরাইসার প্রাণ ফাঁকি পাখা ঝাপটাতে শুরু করে। আজরাহান নেশাক্ত। যদি কিছু করে বসে। নুরাইসা প্রাণপণে লক খোলার চেষ্টা করছে। দরজায় ধরাম ধরাম করে হাত দিয়ে থাবা মেরেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। ভয় পাচ্ছেন মারমেইড? আজরাহানের কণ্ঠ শুনেই পেছন ফিরতেই দেখে আজরাহান একদম ওর কাছে দাঁড়ানো। কেঁদে ওঠে নুরাইসা। আজরাহানের দুই হাত নুরাইসার দুই পাশে রেখে নেশাভরা কণ্ঠে বলল, ভয় পাবেন না মারমেইড, কেউ কিচ্ছু জানবে না। শুধু আপনি কোনো আওয়াজ করবেন না। আমার কাজ হয়ে গেলে আমি চলে যাব। নুরাইসার কান্নার আওয়াজ বাড়তে থাকে। অনুনয় করে বলল, প্লিজ আমাকে যেতে দিন, আই এম সরি। তা বললে কি হয়? এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? প্লিজ যেতে দেন আমাকে, প্লিজ। আগে আমার কাজ তো শেষ হোক। নুরাইসা কাঁদতে কাঁদতে দরজা ঘেঁষে নিচে বসে পড়ে। আজরাহান ও সাথে বসে পড়ে ওর। ঢুলো ঢুলো করছে ওর শরীর, যেন এখনই নুরাইসার ওপর পড়ে যাবে। নুরাইসা দুহাত জোর করে আবারও অনুনয় করতে থাকে। আজরাহান ঘাড় বাঁকিয়ে ওর মুখটা নুরাইসার কাছে নিতেই নুরাইসা একটা বিকট চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নেয়। থমথম করছে ঘর। শোষ আওয়াজের প্রতিধ্বনি হচ্ছে উত্তরের হাওয়ায়। নুরাইসার ঘন নিঃশ্বাসের আওয়াজ ভেসে আছে তার ওই কানে। থেমে থেমে ফুপিয়ে যাচ্ছে সে। আজরাহানের দিক থেকে কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে অগ্নিপল্লব মেলে তাকায় নুরাইসা। কান্নার ফলে চোখ দুটো লাল হয়ে আছে। নুরাইসা দেখলো সামনে আজরাহান পা ভাঁজ করে চিবুকে হাত দিয়ে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওকে দেখে আজরাহান স্মিত হাসে, নরম কণ্ঠে বলল, ভয় পেয়েছেন মারমেইড? ভয় পাবেন না, আমি এতটাও খারাপ ছেলে নই। আসলে কি হয়েছিল বলেন তো? সেদিন আপনি যা করেছেন আমি বেমালুম ভুলে যেতাম, কিন্তু পারিনি কেন জানেন? আপনার জন্য সেদিন প্রথমবার আমার মা আমার গায়ে হাত তুলেছে। আমি আমার মায়ের প্রিয় সন্তান নই, কিন্তু আমি তার অযোগ্য সন্তানও নই। আজরাহান কিছুক্ষণ থামে। একাধারে হেসকে তুলে যাচ্ছে নুরাইসা। আজরাহান আবারও বলল, সেদিন শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি আপনার ঘরে গিয়েছিলাম। আপনি শাওয়ার নিচ্ছিলেন। আপনি টাওয়েল চেয়েছেন বলে আমি সেটা আপনাকে দিতে গিয়েছিলাম। বাট আলাস, ভাবছিলে আপনি আমার হাত টেনে ভেতরে নিয়ে গিয়েছেন, যেখানে আমার কোনো দোষ ছিল না। তারপরও সবার সামনে আপনি আমাকে ব্লেম করলেন। ভাগ্য ভালো ছিল নাবিন স্যার আমাকে বিশ্বাস করতো, তা না হলে সেদিন যে কি হতো বলেন তো। নুরাইসা টপাটপ আরো কয়েকটা ফোঁটা চোখের জল বিসর্জন দিল। আজরাহান বুক ফুলিয়ে একটা লম্বা শ্বাস নিল আবার। তারপর বলল, একটা সাদা কাগজে যদি কখনো এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে, তাহলে তার ছাপ কোনোদিনও যায় না, যতক্ষণ না পর্যন্ত তাকে পুড়িয়ে ভস্ম করা হয়। মানুষের সম্মানও ঠিক তেমন। একবার তাতে দাগ লেগে গেলে পৃথিবীর কোনো ডিটারজেন্ট তা মুছে ফেলতে পারে না। আমার মা সারা জীবন নারীদের সম্মান করতে শিখিয়েছে। হয়তো আমি একটু বেপরোয়া, কিন্তু তার মানে এই নয় আমি নীচ। আজরাহান ফোঁস করে এক দম ছাড়ল। বিরস কণ্ঠে বলল, যান, আজকের পর আপনার আর আমার সব হিসাব বরাবর। আজকের পর থেকে আমার আর আপনার মাঝে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু মনে রাখবেন, কাউকে দোষ দেওয়ার আগে অন্তত একবার মানুষটার জায়গায় নিজেকে রেখে ভাববেন। যান আপনি। নুরাইসা শুনতে পায় ডোরলকের খচখচ আওয়াজ হচ্ছে। কেউ বাহিরে থেকে লক খুলে দিয়েছে। আর 1 মিনিটও দেরি না করে নুরাইসা উঠে দরজা খুলে চলে যায়। আজরাহান ক্ষণকাল সেখানেই বসে থাকে। শার্ট থেকে বিশ্রী গন্ধ আছে। গা গুলিয়ে উঠে আজরাহানের। হলে আসার সময় এক্সট্রা শার্ট নিয়ে আসে। পাঞ্জাবি খুলে সেটাই পরে নেয়। গায়ে কয়েক ফোঁটা অ্যালকোহল ছিটিয়ে কিছু অংশ মুখেও মেখে নেয়। আর অভিনয়ে আজরাহান ছোটবেলা থেকেই মাহির। মোবাইলে কিছু একটা দেখে দাঁত কেলিয়ে হাসে আশফিক। আজরাহান এসেই ওর ঘাড়ে হাত রেখে দুষ্ট হাসি দিয়ে বলল,
কেমন দিলাম বল? কি পারিস ও আজরাহান? মারমাইট তো একেবারে ভয়ে শেষ। দুই ভাই গা দুলিয়ে হেসে ওঠে। আজরাহান ওর শার্টের বোতামে হিডেন ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যা বাইরে থেকে পর্যবেক্ষণ করেছিল আশফিক। হাসি বন্ধ করে আশফিক বলল, এইসব তো হলো, কিন্তু তোর ডিঙি নৌকাকে দেখতে পাচ্ছি না কোথাও। কোন সায়রে ভাসতে গিয়েছে সে? আজরাহান ভ্রু কুচকে কঠিন কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবি না, নিজের চিন্তা কর, শিন্নির দিকে নজর রাখ। আজকাল যা শুরু করেছে, আবার না তোকে ছেড়ে তোর পাখি অন্য গাছে বাসা বাঁধে। আশফিকের হৃদয় গহীনে দমাদম ঢোল বাজতে থাকে। পুরোপুরি সত্য না হলেও আজরাহানের কথা বলা পুরোটা মিথ্যেও নয়। ইনশিরা আজকাল ব্যবহার তাকে যতটা অবাক করে, তার চেয়ে বেশি তার চিত্ত কাঁপিয়ে তোলে। সে তাকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। তাই কখনো সে তাকে জোর করতে চায়নি, চেয়েছে সে নিজে এসে তার ভালোবাসার নীড়ে সমাহিত হোক। কিন্তু তা আর হবে না বলে মনে হচ্ছে। ইনশিরা আর মার্শিয়াদের বাড়ন্ত নৈকট্য আশফিকের স্নায়ুকে ধীরে ধীরে দুর্বল করে ফেলেছে। দিনে শত কাজে ব্যস্ত থাকার পর রাতের নিস্তব্ধতা কাটানোর জন্য হলেও একটা নিজের মানুষ সবার প্রয়োজন। আশফিকও তাই চেয়েছিল, কিন্তু রাতের নিস্তব্ধতা এখন শুধু তাকে তাড়িয়েই বেড়ায়। উপহাস করে বলে, রাতের মায়া, কালো ছায়া, আধারের ডুবোডুবি, অন্ধকার মারিয়ে আলো, দেখবে কি সূর্যের খনি। দোতলার করিডোরের একপাশে বিশাল থাই গ্লাসের জানালা, ফুরফুরে বাতাস। সেখানে একটা বেঞ্চিতে বসে আছে ইনশিরা আর প্রহর। ইনশিরা বলল, একটা প্রশ্ন করি তোমাকে। জানকে তোমার কেমন লাগে? জান ভাইয়া তো খুব ভালো। শুধু ভালো, আর কিছু না? প্রহর ভাবুক দৃষ্টিতে তাকায় ইনশিরা এর দিকে। প্রহর ফিক করে হেসে বলল, অনেক বেশি ভালো। জান ভাইয়াকে যে মেয়ে বিয়ে করবে সে তো লাকি। ইনশিরার মুখ ফসকে তড়িৎ গতিতে বেরিয়ে আসে। তাহলে তুমি তাকে বিয়ে করো। ইনশিরার কথায় চুপসে যায় প্রহরের মুখ, চোখের কোণ ক্ষীণ করে আশার হয়ে তাকিয়ে থাকে। ইনশিরা উদ্বিগ্ন হয়ে আবারও বলল, কথা বলছো না কেন প্রহর? বিয়ে করবে জানকে? প্রহর নির্বিকার ভাবেই তাকিয়ে আছে। এক সময় হয়তো সে এমনটাই চেয়েছিল, কিন্তু আজ তা নয়। প্রহর এই বাড়িতে আসার পর টানা 6 মাস যাতায়াত ছিল মার্শিয়াদের এই বাড়িতে। মিশেছিল প্রহরের সাথে। ওর সব ভাবনা জুড়ে তখন ছিল মার্শিয়াত। মার্শিয়াত প্রহরকে তার বিক্ষিপ্ত অতীত ভুলিয়ে বর্তমান নিয়ে বাঁচার আশা জুগিয়েছে। অতীত ভুলে যাওয়া সহজ নয়। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অতীত। কারো অতীত সুখকর হয়, কারো দুঃখদায়ক। অতীতকে পিছনে ফেলেই সামনে এগিয়ে যেতে হয়। তবে একা সম্ভব হয় না, কেউ একজন পাশে থাকা চাই, যে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে আমাদের সামনে এগিয়ে নিবে। মার্শিয়াত সেই একজন হয়ে এসেছিল প্রহরের জীবনে। প্রহরের কিশোর মনে এক ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু তা ভালোবাসার রূপ নেওয়ার আগে মার্শিয়াত কোনো একটা কাজে আমেরিকা চলে যায়। প্রহর আবার একা হয়ে যায়। তার অতীত তাকে আবারও জাপটে ধরে। আর তখন তার একমাত্র সাথী হয়ে আসে আজরাহান। আজরাহানের ভালো লাগাই ওর মনে ভালোবাসার অঙ্কুরোদ গমন করে। নিশ্চলভাবে আজরাহান তার জায়গা করে নেয় প্রহরের হৃদয়ে, যা আজ শক্ত ঘাঁটি গেড়েছে তার মনে। কিন্তু দুজনই দুই জায়গা থেকে তার মনে স্বতন্ত্র। সে দুজনকে কখনো কারো সাথে তুলনা করতে পারে না। আজরাহানের ভালোবাসার কাছে সে সবসময় হার মানে। তার কিশোরী মনে আজরাহানের করা পাগলামো এক অদ্ভুত ভালো লাগার আরেক নাম। শিনি? আজরাহানের কঠিন কণ্ঠে সম্বিত ফিরে পায় প্রহর। ওকে দেখেই দুজন দাঁড়িয়ে পড়ে। আজরাহান আবারও জ্বলন্ত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? ইনশিরাও তীক্ষ্ণ কণ্ঠে বলল, এখানে কেন এসেছো তুমি? মেয়েদের মধ্যে ঠাসাঠুসি না করলে তোমার ভালো লাগে না? একদম চুপ, একটা কথাও বলবে না। আর এত কাহিনী কিসের তোমার? আজ যদি ভাইয়ার বিয়ে না হতো, তাহলে তোমাকে আমি কি করতে তুমি? ধাক্কা মেরে বের করে দিতাম। মাই ফুট! কে আসতে চেয়েছে তোমার ভাইয়ের বিয়েতে? শুধুমাত্র মার্শিয়াত বলেছে বলেই এসেছি। তাহলে গিয়ে ওর গলায় ঝুলে পড়ো না। ওর চেলামি করছো কেন? ইউ রাস্কাল! শিরা? মার্শিয়া দেশেই খপ করে ইনশিরার হাত ধরে টেনে নিয়ে যায়। আজরাহান ভ্রু কুচকে তাকায় প্রহরের দিকে। উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রহর। আজরাহান দাঁতে দাঁত নিষ্পেষণ করে বলল, কি করছিলে এখানে? আর ওই ফালতু মেয়ের কাছে কেন এসেছিলি? আপনি কেন এসেছেন? আর অসভ্যের মতো কথা বলেন কেন মেয়েদের সাথে? আজরাহান ওকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নেয়। এত প্যাচ প্যাচ করিস কেন রে? ছাড়েন আমায়। ছাড়বো না, বউ আমার রাগ করেছে। ইস, কে আপনার বউ? কেন?
তুই আমার বাচ্চা বউ। বলেই টুপ করে একটা চুমু খেয়ে নেয় প্রহরের ঠোঁটে। প্রহর কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। কোথায় কি করতে হয় কিছু খেয়াল রাখেন না। ছাড়েন আমায়। সব এত মিষ্টি কেন বলতো? মধু টধু মাখাস নাকি? আজরাহান, কুহিলিকার শীতল আওয়াজে হিম হয়ে ওঠে আজরাহানের শরীর। প্রহরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। কুহিলিকা কয়েক পা এগিয়ে এসে বলল, কি করছো এখন তুমি? আজরাহান থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলল, কিছু না। কুহিলিকা স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার ভাইয়ের আজ বিয়ে, কোথায় তাকে সময় দিবে তা না করে বাউন্ডুলের মতো ঘুরে বেড়াচ্ছ কেন? সরি মা, যাচ্ছি। আর প্রহর, তুই নন্দিতার কাছে যা, মেয়েটা অনেকক্ষণ ধরে একা বসে আছে। আচ্ছা ছোট মা। কি শুরু করলে এসব তুমি? যা করেছি বেশ করেছি। ওই ছেলে কখনোই প্রহরকে ডিজার্ভ করে না। কে কাকে ডিজার্ভ করলো তাতে আমার কিছুই যায় আসে না। এই নিয়ে আর কোনো কথা হবে না। কেন হবে না? কেন তুমি তাকে জিতে দিলে? তোমাকে আমি কি করে বুঝাই শিরা? আই ডোন্ট লাভ হার। অস্বীকার করতে পারবে প্রহরী সেই মেয়ে নয় যাকে জীবনে তোমার প্রথম ভালো লেগেছে? মার্শিয়াত সুপ্ত কণ্ঠে বলল, করছি না, কিন্তু তুমি যেমনটা ভাবছো তা নয়। তার প্রয়োজন নেই আমার। আমার তোমাকে প্রয়োজন। আমি চাই আমার পুরো পরিবার আমার সাথে থাকুক। প্রহর কি তোমার পরিবারের কেউ নয়? না। আই ডোন্ট বিলিভ দিস। কথা শেষ করেই হনহন করে পা বাড়ায় ইনশিরা। মার্শিয়াদ ওকে বার কয়েক ডাকলেও ওর কর্ণকুহর হয় না। দরজা খুলে ভেতরে আসতেই নন্দিতাকে দেখে মিষ্টি হাসে প্রহর। হাসি হাসি কণ্ঠে বলে, বাহ ভাবি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। বড় ভাইয়া তো আজ তোমাকে দেখেই শেষ। হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। কোথায় ছিলে তুমি? তুমি আমাকে তুমি করে কেন বলছো? নুরাইসা আপুকে যেমন বলো তেমন বলবে। ওকে লিটল প্রিন্সেস। নুরাইশা আসে এক আকাশ ঘন মেঘ নিয়ে। চোখ দুটো কেমন লালচে, মুখটাও রংহীন। প্রহর ওর হাত ধরে জিজ্ঞাসু কণ্ঠে বলল, কি হয়েছে নুরাইসা আপু? কিছু না, তুই যা। সানায়া হালকা হেসে ওকে শুনিয়ে বলল, আরে বুঝলি না, আর বোনের এত হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু বেচারি এখনো একটা বয়ফ্রেন্ড জুটাতে পারলো না। সানায়া নিজের হাতটা কপালে উল্টো করে ধরে ব্যঙ্গাত্মক ভাবে বলল, হাই মেরি ফুটি কিসমত। নুরাইশা কোনো প্রতিক্রিয়া করলো না। আজরাহানের সাথে হওয়া ঘটনার রেশ সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। মোবাইলের মেসেজ টিউন বাজতেই হুড়হুড়িয়ে বের করে নুরাইসা। ছাদের বাউন্ডারির দেয়ালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মার্শিয়াদ। নুরাইশা এসেই ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। মার্শিয়াদ ওর হাত সরিয়ে ঘুরে দাঁড়ায়। ভেজা চোখ মুখ দেখে বলল, বোন খারাপ মিষ্টি? নুরাইশা ফুপিয়ে ওঠে, আর্দ্র কণ্ঠে বলল, জানেন আজরাহান কি করেছে? হুম, আমি জানতে চাই না। জানেন ওই লোকটা কত অসভ্য আমার সাথে। শ্শ্, চুপ। আমি শুনতে চাই না সেসব। ভুলে যান। যা হয়েছে দোষ আপনারও ছিল, কিন্তু এখন এসব মনে করে লাভ নেই, তাই ভুলে যাওয়াই শ্রেয়। নুরাইশা মার্শিয়াদের বুকে ঝাঁপিয়ে পড়ে। আধো আধো কণ্ঠে বলে, আপনি খুব ভালো, একদম আমার বাবার মতো। মার্শিয়াদ হালকা শব্দ করে হেসে বলল, আমাকে বুড়ো বানিয়ে দিলেন। সরেন, আপনি কেন বুড়ো হতে যাবেন? সরেন শব্দটা শুনতেই মার্শিয়াদ মুচকি হাসে আর বলে, একটা কথা বলবো? বলেন। আজকের পর আর কখনো আপনি আজরাহানের আশপাশে যাবেন না। নুরাইশা মার্শিয়াদের বুক থেকে হালকা মাথা উঠিয়ে বলল, কেন? মার্শিয়াদ থমথমে গলায় বলল, আমি বলেছি তাই। কেন আমাকে আপনার পছন্দ নয়? নুরাইশা একগাল হেসে আবার মার্শিয়াদের বুকে আশ্রে পড়ে। শান্ত কণ্ঠে বলে, ইউ আর দ্য বেস্ট। মার্শিয়াদ আলতো করে দুহাত দিয়ে জড়িয়ে ধরে নুরাইশাকে। এক অদ্ভুত শিশির অনুভূতি হচ্ছে তার। মনে মনে বলল, আপনি আমার শূন্যতার ঘরে পূর্ণতা হয়ে এসেছেন। জানি না আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারবো কিনা, কিন্তু কথা দিচ্ছি আপনাকে আমি আমার হৃদয়ের রানী করে রাখবো। বিয়ে পড়ানো শেষ। বিকেলের সূর্য তার উজ্জ্বল রোশনির পাট চুকিয়েছে। কমলা আভায় সজ্জিত নীলাম্বরী। দূরের আত্মীয়রা অলরেডি যেতে শুরু করেছে, যেহেতু বৌভাত দুদিন পর। নীরনকে কোলে নিয়ে অনেকটা সময় কাটিয়েছে প্রহর। ঘুমিয়ে গিয়েছে নীরন। ওকে নির্ধার কাছে দিয়ে আসে। মাথার খোপার সাথে ওড়না আটকে যায় প্রহরের। দুহাত দিয়ে ছড়ানোর চেষ্টা করছে। সামনে মার্শিয়াদকে দাঁড়ানো দেখে প্রহর ওর কাছে গিয়ে দাঁড়ায় আর বলে, জান ভাই একটু আমার চুলটা খুলে দিন না। মার্শিয়াদ হালকা হেসে ওর খোপায় হাত দেয়।
খোপায় লাগানো ক্লিপের সাথে ওড়নার সুতো পেঁচিয়ে যায়, সেটাই খুলে দেয়। দূর থেকেই দেখে আক্রোশে ফেটে পড়ে আজরাহান। তস্ত্র পায়ে এসে প্রহরের হাত ধরে ওকে নিয়ে যায়। নিচতলায় কর্নারে খালি জায়গা, সেখানে নিয়ে প্রহরকে চেপে ধরে দেয়ালের সাথে। ক্রোশানলে জ্বলন্ত আজরাহান বজ্র কণ্ঠে বলল, কি সমস্যা তোর? এতবার বলি কানে যায় না কেন? কেন যাস বারবার ওর কাছে? প্রহর সিক্ত কণ্ঠে বলল, রাহান ভাইয়া কি পাগলামো করছেন, ছাড়েন আমায়। আজরাহানের অগ্নি চোখ দেখে শুকনো ঢোক গেলে প্রহর। গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, দমদম করতে থাকে ওর হৃৎপিণ্ড। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। আজরাহান আবারও তেতে উঠে বলল, তোকে অন্য কারোর সাথে দেখলে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমি পারি না নিজেকে কন্ট্রোল করতে। তাহলে কেন যাস তুই বারবার? আজরাহান গলার স্বর আবারও বাড়িয়ে দেয়। প্রহর বিবশ হয়ে যায়, না কিছু বলার শক্তি পাচ্ছে না একটু নড়ার। আজরাহান তার গায়ের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে প্রহরকে। দাঁতে দাঁত চেপে বড় নিঃশ্বাস ফেলতে থাকে। কর্কশ কণ্ঠে বলল, কেন যাস তুই মার্শিয়াদের কাছে? তোর সর্বাঙ্গে শুধু আমার অধিকার, সেখানে অন্য কারো অস্তিত্ব আমি কখনো হতে দিব না। প্রহর অস্ফুট স্বরে কিছু বলতে গেলেই আজরাহান প্রহরের নিচের ঠোঁটে একটা সজোরে কামড় বসিয়ে দেয়। কোনো প্রকার প্রতিক্রিয়া করার সময় প্রহর পায়নি। ঠোঁট কেটে বেরিয়ে আসে রক্ত, কোনো রকম আওয়াজ নয়। আজরাহানের হিংস্রতায় ওর চোখ দুটো বেয়ে গড়িয়ে নদীর উপসে পড়া ঢেউয়ের জল। আজরাহান হিসিয়ে বলল, কষ্ট হচ্ছে? আমারও হয়। তোকে যখন মার্শিয়াদের সাথে দেখি তখন আমার এই বুকটা শূন্য হয়ে যায়। আমাকে ছাড়া অন্য কারো কথা যদি স্বপ্নেও ভাবিস, তাহলে আমি তোকে ছাড়বো না। মেরে ফেলবো তোকে, ঠিক যতটা কষ্ট দিয়ে তোকে শেষ করব, তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে নিজেকে শেষ করে ফেলবো। তুই আমার, শুধুমাত্র আমারই থাকবি, এই জীবনে আর আগামী 7 জন্মেও। আমি ছাড়া তুই অন্য কারো হতে পারবি না। আজরাহান ওকে ছেড়ে যেতেই প্রহর নিচে বসে পড়ে। ডুকরে কেঁদে ওঠে প্রহর। ঠোঁটে তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। এক শান্ত স্নিগ্ধ পুরুষালী কণ্ঠ বলে, ঠোঁটটা মুছে নিন রেড চিলি। মার্শিয়াদ একটা রুমাল এগিয়ে দেয় প্রহরের দিকে। অশ্রু সজ্জল চোখে মাথা তুলে তাকায় প্রহর। কম্পনরত হাতে মার্শিয়াদের হাত থেকে রুমাল নেয় প্রহর। মার্শিয়াদ ওর পাশেই বসে, সামনের দেয়ালে ওকে স্থাপন করে বলল, পৃথিবীতে 2 ধরনের মানুষ ভালোবাসে। 1, কেউ ভালোবেসে মরতে পারে। 2, কেউ ভালোবেসে মারতে পারে। আপনার রাহান ভাইয়া কোন ক্যাটাগরি বলুন তো? প্রহর আর্দ্র চোখে উৎসুক হয়ে তাকায় মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ বলল, আপনার রাহান ভাইয়া ভালোবেসে মরতে জানে। প্রহর জড়ানো কণ্ঠে বলল, রাহান ভাইয়া আমাকেও মেরে ফেলবে। না, আপনার রাহান ভাইয়া কখন আপনাকে মারতে পারবে না। ভালোবাসার মানুষকে কেউ মারতে পারে না। এই যে আপনাকে কষ্ট দিল কেন জানেন? কারণ এর চেয়ে বেশি কষ্টে আছে সে। আপনাকে শুধু উপলব্ধি করতে চেয়েছে তার হৃদয়ে জ্বলা আগুন কতটা তাকে দগ্ধ করছে। প্রহর চোখ নামিয়ে নির্বিকার হয়ে বসে থাকে। মার্শিয়াদ হালকা নিচু হয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, খুব বেশি ব্যথা পেয়েছেন? আপনাকে দিয়ে দেখাবে। মার্শিয়াদ ওর ব্লেজারের হাতাটা কিঞ্চিত ওপরের দিকে টেনে বলল, দিন তাহলে, তাতে যদি আপনার ব্যথা একটু কমে। আশফিকের পাশে বসেই ফোঁস করছে আজরাহান। রাগে মাথা ফেটে যাচ্ছে। আশফিক বলল, কি পাগলামো শুরু করেছিস এইসব? জানি না, আমি জানি না কিছু। ওকে আমি এত সহজে ছাড়বো না। তাই বলে ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্ডারগার্টেন। মার্শিয়াদের কথায় ফুসলে ওঠে আজরাহান। ওর পাশেই গেড়ে বসে মার্শিয়াদ। আজরাহান বিরক্ত ও রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুই এখানে কেন এসেছিস? যা এখান থেকে। এত রাগ ভালো নয়। কুল ম্যান। মার্শিয়াদের হাতের দিকে নজর যায় আশফিকের। বলে, তোর হাতে কি হয়েছে? মার্শিয়াদ হাতাটা টেনে স্বাভাবিক করে বলল, কিছু না। আশফিক সন্দিহান কণ্ঠে বলল, মনে হলো কামড়ের দাগ। কিসের কামড়ের কথা চলছে? শিহরণের করা প্রশ্নে মৃদু হাসে মার্শিয়াদ। হাসি হাসি কণ্ঠে বলে, কামড়ের প্র্যাকটিস চলছে, বিয়ের পর কাজে লাগবে রে ভাই। বিয়ের আগে কামড়াকামড়ি শুরু করে দিলি? তোদের কাছে তো কোনো বাবাই মেয়ে দিবে না। মার্শিয়াদ খিলখিলিয়ে হেসে বলল, আরে দেওয়ার কি দরকার, সব ঠিক করা আছে। হাস্যোজ্জ্বল মুখে সেখানে এসে দাঁড়ায় নির্ধা আর বলে, জান ভাইয়া, তা বিয়েটা কবে করছেন? ওয়েট ভাবি, টোপ ফেলেছি, এখন গিলেই হলো। মার্শিয়াদের কথা শেষ হতেই নির্ধা শিহরণ হাহা করে হেসে ওঠে। আশফিক আর আজরাহান একে অন্যের দিকে তাকায়। আজরাহান চোখ মুখ কুঁচকে উঠে দাঁড়ায় আর দীপ্ত কণ্ঠে বলে, শালা সবগুলো না যায় জোলাদ।
আজরাহানের আবাল কথায় আরেক দফা হেসে ওঠে সবাই। বিপত্তি বাঁধলেও মাইক্রোফোনে বলা ইনশিরার বিদ্রূপ করার অভিপ্রায়ে বলা আজরাহানকে গান গাওয়ার জন্য অনুরোধ করায়। আজরাহানের গা রিরি করে ওঠে। এমনিতেই সবকিছু অসহ্য লাগছে তার কাছে, কিন্তু সে হেরে যাওয়ার পাত্র নয়, তাই বাধ্য হয়ে গান গাইতে যায়। মাইক্রোফোন হাতে নিতেই দেখে কিছুটা দূরে ভিড়ের মধ্যেই প্রহর দাঁড়িয়ে আছে। নির্লিপ্ত দৃষ্টি তার ঠোঁটে রুমাল চেপে রেখেছে। আজরাহানের বুকে চিনচিনে ব্যথা হয়। অনেক কষ্ট দিয়ে ফেলেছে সে তার ডিঙ্গি নৌকাকে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কণ্ঠ স্বাভাবিক করে গান শুরু করে আজরাহান। তার অক্ষিযুগল নিবদ্ধ তার ডিঙ্গি নৌকার চোখে। আমারে দিয়ে দিলাম তোমারে, তুমি কি দিবা তোমার আমারে? বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, বাসায় ফিরে এসেছে সবাই। বারোর ঘর ছুঁয়েছে ঘড়ির ঘন্টার কাঁটা। টিকটিক করে সময় চলছে তার আপন গতিতে। জীবন বড়ই অদ্ভুত, মিনিটে বদলে যেতে পারে তার চলার পথ। নারী জীবন বৈচিত্র্যতায় ভরপুর। জন্মের পর থেকে যে মানুষগুলোকে ভালোবেসে জীবনের 3 ভাগের 1 ভাগ সময় অতিবাহিত হয়, সে মানুষগুলোকেই বৈবাহিক সম্পর্ক নামে এক নতুন সম্পর্কে জড়িয়ে পেছনে ফেলে আসতে হয়। আপন মানুষগুলো ছেড়ে পাড়ি দিতে হয় এক নতুন গন্তব্যে। অজানা অচেনা মানুষগুলোকে আপন করে নিতে হয়। তখন তাদের দুটো বাড়ি হয়, বাবার বাড়ি আবার স্বামীর বাড়ি। নারী আসলেই মহান সৃষ্টিকর্তার এক রহস্যময় সৃষ্টি। তারা সব পারে। তাদের কোমল হৃদয় যেমন মমতায় ভরা, তেমনি ক্ষেত্রবিশেষ বজ্রকঠোর। নারী অনেকটা পানির মতো, যে পাত্রেই রাখা হয় তার অনুরূপ ধারণ করে। শুভ্র বিছানায় গোলাপের পাপড়ি বিছানো। হালকা গোলাপি রঙের জামদানি পরে বসে আছে নন্দিতা। সানায়া, নুরাইশা প্রহর ওকে ঘিরেই বসে আছে। ঘড়ির কাঁটায় ঢং ঢং ঘন্টা পড়তেই দরজায় করাঘাত পড়ে। সামান এসে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই ওকে দেখে ঠোঁট চেপে হাসতে থাকে নুরাইশা আর প্রহর। ভ্রু কুঁচকে আদর জড়ানো কণ্ঠে সানায়া বলল, তুমি এখানে? সামান ভ্রু নাচিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে মানে? এটা তো আমার রুম। নুরাইশা ফিক করে হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তা তো জানি দুলাভাই, কিন্তু আজ যে আপনার এই ঘরে থাকা হবে না। সামান বেগতিক হয়ে পড়ে। এমনিতেও মেয়েদের সাথেও বেশি কথা বলতে পারে না, তার উপর ছোট বোনের সাথে একমাত্র শালিকা দাঁড়ানো। হেমন্তের শেষ, শীতের কাঁপন শুরু হবে বলে ঠান্ডা ঠান্ডা পরিবেশেও দরদর করে ঘামছে সামান। ওর অসহায় মন আজরাহানের পথ চেয়ে আসছে। জড়ানো কণ্ঠে বলল, আসলে ভাইয়া বলতে চাইছে ভাবির যদি একা ভয় করে আপনিও সাথে থাকতে পারেন। আমার ভাই যথেষ্ট সুবিবেচক, কাউকে অবশ্যই নিরাশ করবে না। কি বলো ভাইয়া? আজরাহানের কথায় বুক ভরে চোখ বুজে এক নিঃশ্বাস নিল সামান। প্রশান্তিতে ভরে গেছে তার মন। কিন্তু আজরাহানের কথা শুনতেই চোখ মুখ বাঁকায় নুরাইসা। প্রদীপ্ত কণ্ঠে নুরাইসা বলল, আপনি আপনি এখানে কেন এসেছেন? এখানে আপনার কি কাজ? পাশে আশফিকও দাঁড়ানো। নুরাইসার কথা শুনেই একগাল হাসি আশফিক বলল, কলেজে না হয় আমরা তোমার স্যার, এখানে কিন্তু আমরা তোমার বেআইন। আর বড় ভাইয়ের শালির উপর ছোট ভাইদের কিন্তু একটা অধিকার আছে। কথাটা কিন্তু পুরোপুরি সত্য। মার্শিয়াদের স্নিগ্ধ আওয়াজে স্বস্তি পায় নুরাইশা। ছায়ানার চোখ জলজল করে ওঠে। বুক জুড়ে এক স্নিগ্ধতা বিরাজ করে। গত 3 বছর ধরে তার সুপ্ত ভালোবাসার প্রাণদেব সে মুখ ফুটে কখনো বলতে পারেনি। মার্শিয়াদকে দেখেই সানায়ার এক অন্যরকম অনুভূতি হয়। তার ব্যাখ্যা সে জানে না। তা অবর্তনীয় এক সুখানুভাব। আশফিকের কথায় সম্বিত ফেরে সকলের বলল, তো এখন কি করা যায় বলেন বেআইন সাহেব? আমাদের ভাইকে কি ভেতরে যেতে দিবেন নাকি আমাদেরই কিছু করতে হবে? নুরাইশা তপ্ত কণ্ঠে বলল, এইটা কি ধরনের কথা? আপনারা কেন ভিতরে যাবেন? তাহলে আমাদের ভাইকে যেতে দিন। আশফিক ভাইয়া, দিস ইজ নট ফেয়ার। তুমি ভাইয়ার পক্ষ কেন নিচ্ছ? সানায়ার করা প্রশ্নে হেসে ওঠে আশফিক। বলে, আমাকে কি তোর মেয়ে পক্ষ মনে হয়? তাই বলে তুমি? ওই চেংড়ি, তুই এত কথা বলিস কেন রে? বেরো এখান থেকে। আজরাহান ধমকে ওঠে সানায়াকে। সামান অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ভীষণ লজ্জা পাচ্ছে সে। ছোট ভাই বোনদের সামনে কি বিশ্রী ব্যাপার। অধর কোণে হাসি টেনে মার্শিয়াদ বলল, আমাদের সমস্যা নেই, আপনারা বললে আমরা বর নিয়ে চলে যাই, পরে দরকার পড়লে ডাকবেন। শক্ত কণ্ঠে নুরাইসা বলল, এটা আবার কি কথা? বর নিয়ে যাবেন কেন? তো আপনারা বরকে ভিতরে যেতে দিচ্ছেন না কেন? জানেন তো এই রাতের ভোর খুব তাড়াতাড়ি হয়। শুধু শুধু ভাবিকে কষ্ট দিচ্ছেন। নুরাইশা মুখ বিকৃত করে। কি বলে এই লোকটা?
সময়ের এত চিন্তা তো, দেনা পাওনা আগে শেষ করো। ইনশিরার ফিকে আওয়াজে আজরাহান ভ্রু কুঁচকে বলল, তোর এসব শিরনির প্ল্যান? মোটেও না, এইসব ফর্মালিটিস। বাহ, তোমার তো ভালো অভিজ্ঞতা। ইনশিরা চোখের কোণ ক্ষীণ করে তাকায়, মুখে তার গম্ভীর ভাব। আজরাহানের দিকে কঠোর দৃষ্টি রেখে বলল, তোমার তো আরো বেশি থাকা উচিত। আজরাহান অধর বাঁকিয়ে বলল, তা দেনা পাওনাটা কিসের শুনি? এই আমাদের আপুকে আজকের জন্য ভাইয়াকে দিব, তার জন্য। ঘরের সূত্র বিভীষণ, ভাবি নাকি শিরনির আপু। ওই তোরা কোথায় আছিস? আমারে ধর ভাই। ভাই আমাদের, ভাবি আমাদের, ঘর আমাদের, বিছানা আমাদের, সবই যখন আমাদের, দেনা পাওনা আবার কিসের? 5 লক্ষ টাকা কাবিন করে ভাবি কিনেছি, ফ্রিতে তো না। তো এখন টাকা না দিলে ভিতরে যেতে দেওয়া হবে না? আবার আউট বাহারকে নিচ মে, টাকার জন্য এত কিছু। আজরাহান কিছুতেই টাকা দেবে না। তার এক কথা, কাবিনের টাকা শোধ করা হবে রাতেই, তাই বাড়তি কোনো খরচ সে করতে পারবে না, মানে দেবে না। ইনশিরা নুরাইশাও ছাড়ার পাত্রী নয়। দরজা আগলে দাঁড়িয়ে আছে। সামানের অস্বস্তি হচ্ছে, কিছু বলতেও পারছে না, ঠায় রোবটের মতো দাঁড়িয়ে আছে, মুখে তার বিরক্তির ছাপ স্পষ্ট। ঘরের ভেতর থেকে মিটিমিটি হাসছে নন্দিতা, পাশেই স্থবির হয়ে বসে আছে প্রহর। নন্দিতা মৃদু স্বরে বলল, কি হয়েছে প্রভু? শরীর খারাপ লাগছে? আর তোর ঠোঁটে কি হয়েছে? ইস, কেমন কালশিটে পড়ে গেছে, ব্যথা পেলে কি করে? নন্দিতার করা এত প্রশ্নের জবাব প্রহরের একদম দিতে ইচ্ছে করছে না। বিরস কণ্ঠে বলল, আমার ভালো লাগছে না, আমি ঘরে যাব। নন্দিতারও বেশ খারাপ লাগছে। সে কখন থেকে দেখছে প্রহর ঘাপটি মেরে বসে আছে, মুখটাও একদম শুকনো, আর চোখগুলো কেমন দেবে গেছে ভেতরে, কেমন বিবর্ণ দেখাচ্ছে। হয়তো ঘুমের প্রয়োজন। নন্দিতা বিপাকে পড়ে। একে নতুন বউ, আর ওরা যা শুরু করেছে, কিছু বললে হিতের বিপরীত হতে পারে। প্রহর বিছানা থেকে আলগোছে নেমে আসে, দরজার সামনে গিয়ে নরম কণ্ঠে বলল, সানায়া আপু, আমি ঘরে যাব। সবার কথার স্বর এক নিমিষেই স্তব্ধ। চোখ নিবদ্ধ করে প্রহরের দিকে। কেউ কিছু না জানলেও মার্শিয়াত জানে প্রহরের এই অস্বাভাবিকতার কারণ কি। আজরাহানের চোখ পড়তেই চোখ সরায় প্রহর। আজরাহান ছোট্ট করে দম ছাড়ে, পকেটে হাত দিয়ে টাকা বের করে তা নুরাইসার হাতের তালুতে গুজে দেয়। দরজা থেকে সরে দাঁড়ায় ওরা। প্রহর বেরিয়ে আসতেই সামান ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। হাফ ছেড়ে বাসে সামান। ওকে দেখেই হেসে কুটি কুটি নন্দিতা। এই লোকটা যে এতটা ইনোসেন্ট তা সে বুঝতেই পারেনি। সিঁড়ি দিয়ে নেমে আসে প্রহর। আজরাহান আসতে গেলে নুরাইশা আর সানায়া আবার ওকে ধরে। যেই টাকা আজরাহান ওদের দিয়েছে তার উপর 2000 টাকার নোট হলেও বাকিগুলো সাদা কাগজ। বাঘ বিতণ্ডতা শুরু হয় আবারও। প্রহরের পিছু পিছু আসে মার্শিয়াদ, শান্ত কণ্ঠে বলল, রেড চিলি। মার্শিয়াদ ওকে একটা মেডিসিন দিয়ে হালকা কণ্ঠে বলল, এটা খেয়ে নিন, ব্যথা কমে যাবে। প্রহর স্বাভাবিক কণ্ঠে বলল, লাগবে না। ততক্ষণে আজরাহান ওদের সামনে এসে দাঁড়ায়। ওকে দেখেই প্রহর নিজের ঘরে চলে যায়। গর্জে ওঠে মার্শিয়াদ, কঠিন কণ্ঠে বলল, তোর সাথে আমার কথা আছে। বাগানের কোণে দাঁড়িয়ে আছে ওরা দুজন। বিশাল থালার মতো আকাশ জুড়ে আজ তারার মেলা। টিপ টিপ করে জ্বলছে তা। তারই মধ্যখানে রূপের পসরা সাজিয়ে বসে আছে চন্দ্ররানী। বিশাল আকাশের এক স্বচ্ছ রানী সে। মার্শিয়াদ রাশভারী কণ্ঠে বলল, এসব কি শুরু করেছিস তুই? আজরাহান চোয়াল শক্ত করে সামনে থাকা তার বন্ধু নামের জীবনের সবচেয়ে বড় শত্রুর দিকে তাকায়। কণ্ঠে কাঠিন্য রেখে বলে, তার জবাব আমি তোকে দিতে বাধ্য নই। তুই বাধ্য, দিতে হবে তোকে। সে তোর একার সম্পত্তি নয়। ভালোবাসার মানে এই নয় যে তুই শুধু তার ভোগ দখল করবি, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোর। আজরাহান রুদ্র শ্বাসে বলল, ভোগ দখল দায়িত্ব এসব তোর মুখে মানায় না। কি চাস তুই বলতো? আমি যতই চাই আমাদের সম্পর্কটা ঠিক হোক, তুই ততবারই তাতে বিষ ঢেলে দিস। আজরাহান, একদম চুপ, আমি কিচ্ছু শুনতে চাই না। মার্শিয়াদ কণ্ঠে নম্রতা এনে বলল, শুনতে তোকে হবে। ভুলে যাস না রেড চিলি তোর কাছে কারো দেওয়া আমানত, যার উপর তুই জোর খাটাচ্ছিস। কার আমানত? কিসের আমানত? আই ডোন্ট কেয়ার, ও শুধুই আমার। মার্শিয়াদ ঠোঁট দুটো ফাঁক করে একদম ছাড়ে, শীতল কণ্ঠে বলে, আই থিঙ্ক ভুল আমার হয়েছে। আমার তাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। আসলে কি বলতো, আমি ভেবেছি আমি তাকে ডিজার্ভ করি না, তুই করিস। তুই পারবি তাকে তার হারানো সুখ ফিরিয়ে দিতে, কিন্তু আই এম রং। কাউকে ভালোবাসলে আগে তাকে ভালো রাখা শিখতে হয়। আজরাহান ক্ষিপ্র কণ্ঠে বলল,
ওকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি সামলে নিব ওকে। আই নো, বাট তুই আজ যা করেছিস তার কি ব্যাখ্যা আছে তোর কাছে? শুধুই কি জেলাসি?